নমস্কার বন্ধুরা, অবকাশে আমি আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল ঠিক 7:30। বেরিয়ে পড়েছি গঙ্গা ঘাটে আর একটা ডুব দিয়ে রওনা দেব অযোধ্যা ধামের দিকে। গঙ্গার পাড়ে দেখুন কত লোক সকাল বেলায় এসছে স্নান করতে, এবং এটা খালি সকালে নয়, সারা রাত ধরেই হচ্ছে। আর এখানকার কিছু স্থানীয় তারা ওই যারা পিতৃপুরুষদের জলদান করে বা তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অনেক সরঞ্জাম লাগে, সেই সব সরঞ্জাম নিয়ে তারা বসে আছে এবং পুজো করছে অনেকে। ওপাশটা হচ্ছে প্রয়াগরাজ, ওদিকটা জনবসতি আছে আর এদিকটা হচ্ছে নদীর চরেই পুরো মেলাটা বসে। আমরাও সকালবেলা চলে এলাম স্নান করতে। এখন বেশ ফাঁকাই আছে, ফাঁকায় স্নানটা সেরে নিই। আর আবার কবে আসতে পারবো না তা তো জানি না। গতকাল একবার স্নান করেছি, কিন্তু আবার একবার মনে হলো স্নানটা সেরেই নেওয়া যাক, তাই চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করতে। গঙ্গার ঘাটে স্নান সেরে এসেই আশ্রমে চলে এলাম, বেরিয়ে পড়বো সেই জন্য। ভেবেছিলাম দুপুরের খাওয়াটা খেয়েই বেরোবো, কিন্তু ট্রেন এমন একটা সময়, আর এখান থেকে যেতে হবে, কোনো সাধন পাবো কি পাবো না, মানে কোনো মাধ্যম পাবো কি পাবো না যাওয়ার, সেটাও কোনো ঠিক ঠিকানা নেই। তাই জন্য সেই রিস্কটা না নিয়ে একটা নাগাদ একটা ট্রেন আছে, সেটা ধরবো বলেই বেরিয়ে পড়লাম। আশ্রম থেকে বেরিয়ে সোজা হেঁটে যাচ্ছি, হেঁটে গেলে একটা বড় রাস্তা পড়বে, সেখান থেকে এবার আমাদের স্টেশনের দিকে যেতে হবে। এটা হচ্ছে পিপা পুল। এই পোলটা পেরিয়ে গিয়েই ওপাশে গিয়ে আমরা প্রয়াগরাজের যে জনবসতি আছে সেইখানে গিয়ে উঠবো। আর এখানে দেখুন গঙ্গাটা কি বিস্তৃত, কত চওড়া। এখন তো জল কম, ড্যামে জল আটকে রেখেছে। মেলা শেষ হয়ে গেলেই আবার ড্যাম থেকে জল ছেড়ে দেবে, তখন একুল উকুল দেখা মুশকিল হয়ে যাবে, এত বড় গঙ্গা হয়ে যায়। আর সেই পতিত পাবনী গঙ্গার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আশা করি আবার আসতে পারবো, জানি না কপালে কি আছে। আমরা লোকালয়ের মধ্যে চলে এসেছি। একজন এখানকার যারা পুলিশরা যারা সবকিছু সামলাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে স্টেশন যাব কোন দিকে, তো তিনি দেখিয়ে দিলেন আর বললো যে স্টেশন এখান থেকে গোটা 5 কিলোমিটার দূরে, আপনি এগিয়ে গিয়ে কোনো কিছু মাধ্যম একটা ধরে নিন, সেটা ধরে আপনি স্টেশনে চলে যান। কিন্তু কোথায় মাধ্যম, এই দেখুন রাশি রাশি লোক সব হেঁটে হেঁটেই যাচ্ছে, আর বাইকগুলো আছে এক একজনের মাথা পিছু বলছে প্রায় 150-200 টাকা করে। তা আমরাও সবার সঙ্গে তালে তাল মেলালাম, চলে এলাম প্রয়াগরাজ জাংশনে। এক্স্যাক্টলি প্রয়াগরাজে না অনেকগুলো আছে, মানে আমরা নিজেরাও একটু গুলিয়ে যাচ্ছিলাম। প্রয়াগরাজ জাংশন, প্রয়াগ সঙ্গম, তিনখানা আছে। তো এটা হচ্ছে প্রয়াগ জাংশন, আর প্রয়াগরাজ জাংশনও একটা আছে। তো এখান থেকেই অযোধ্যা ট্রেন ধরবো। আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 7 কিলোমিটার হেঁটে এসে স্টেশনে এসেছি। আসার পরে প্রথমটা যেটা গেলাম সেটা লখনৌ ট্রেন, খালি ওখান থেকে যাবে। তাই জন্য আমরা ঢুকতেই আমি যেই জিজ্ঞেস করলাম যে অযোধ্যা ট্রেন এখান থেকে পাওয়া যাবে, তিনি তো বললেন না, আরপিএফ একজন ছিলেন। আমার তো মাথায় বজ্রাঘাত, যে এতটা হেঁটে এসে লাস্টে এখান থেকে ট্রেন পাবো না। তারপরে আবার অন্য আরেকটা দিকে দেখলাম গেট করেছে অস্থায়ী, সেই গেটের দিকে গেলাম। গেটের দিকে যেতে তখন বলছে যে না, এখান থেকে অযোধ্যা ধামে ট্রেন ছাড়া হবে। এই অস্থায়ী ট্রেনের টিকিটের কাউন্টার, এখান থেকে আমরা ট্রেনের টিকিট কেটে ভেতরে গিয়ে যে ওয়েটিং লাউঞ্জ আছে সেখানে গিয়ে বসলাম। খালি আপনারা প্রচুর, এবং এখানকার ব্যবস্থাটা খুব সুন্দর করেছে। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা একবার দেখুন কিরকম ভিড়। যদিও এটা স্লিপার কোচটাকেই একটা স্পেশাল ট্রেন হিসেবে অযোধ্যা ধামে পাঠিয়েছে, এবং তাতে বেশ সুবিধা হয়েছে, মানে বার্থ গুলোকেও বেশ সুন্দরভাবে বসার জায়গা করে ইউজ করা গেছে। তো সেই প্রত্যেকবারের মতো আমরা 3 বন্ধু মিলে একেবারে টপ বার্থটা নিয়ে 3 জনের 3টে সিট নিয়ে নিয়েছি, নিয়ে বসেই আছি বেশ সুন্দর। কিন্তু নিচে দেখলাম একটি বাচ্চা ছেলে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মা কোনো রকম বুঝতে পেরেছে সে আর পারেনি, তাই বাচ্চা ছেলেটাকে বললাম, বাবু তুমি উপরে চলে এসো। ও অযোধ্যা ধামেই যাবে, তো তাকেও তুলে নিলাম। তো সেই অযোধ্যা ধামের দিকে আমরা রওনা দিলাম।
এইবারতে শুয়ে বসে জিরিয়ে নিতে নিতে পৌঁছে গেলাম অযোধ্যা ক্যান্টনমেন্ট। এই ট্রেনটা আমাদের অযোধ্যা ধাম স্টেশন পর্যন্ত যাবে না। তো অযোধ্যা ক্যান্টনমেন্ট প্রায় অযোধ্যা ধাম থেকে 13 কিলোমিটার দূরে। তো ক্যান্টনমেন্টে নামার আগেই ভারত সেবাশ্রমে একবার ফোন করেছিলাম যে থাকার জায়গা পাওয়া যাবে কিনা। তারা তো বলেই দিল যে এখানে চারিদিকে আটকানো, আসার কোনো দরকার নেই, ক্যান্টনমেন্টেই থেকে যান। তো ক্যান্টনমেন্টে নেমে দেখলাম বেশ 30 টাকা করে অযোধ্যা ধামের দিকেই যাচ্ছে, কিন্তু 2 কিলোমিটার আগে নামিয়ে দেবে। তো সেই একটা টেম্পু মানে অটো ধরে চলে এলাম আমরা ঠিক অযোধ্যা ধামের এই পয়েন্টটাতে। এবং এখান থেকে আমরা এবার হাঁটা শুরু করবো। এখান থেকে বলছে 2 কিলোমিটার, খুব বেশি হলে হয়তো 2.5 কিলোমিটার হবে। যেখানে 7.5 কিলোমিটার 8 কিলোমিটার হেঁটে এসে স্টেশনে ট্রেন ধরেছি। তো এটা আর কি। এই বাঁদিকে যেটা দেখালাম না, এটা হচ্ছে এখানকার একটা মহাবিদ্যালয়। এত সুন্দর, আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম মন্দির, কিন্তু পরে দেখলাম না, লেখা আছে একটা মহাবিদ্যালয়। আমরা হাঁটছি, হেঁটে হেঁটে বেশ খানিকটা, আমরা কেন, প্রচুর লোকে হাঁটছে, তাদের সঙ্গে সঙ্গে বেশ জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে হেঁটে গেলাম। আর কিছু ক্ষতচিহ্ন দেখতে পাচ্ছি, প্রচুর লোকের বাড়ি ঘর ভাঙা হয়েছিল এই রাস্তা চওড়া করার জন্য। তো সেই ক্ষতচিহ্নগুলো তো চোখে পড়ছেই, খারাপ লাগে। অনেকের আবাসস্থল তো ভেঙে দিয়েছে, কি করা যাবে, কিছু ভালোর জন্য তো কিছু খারাপ হয়ই। আমরা চলে এসেছি একেবারে সেই অযোধ্যা ধাম যে স্টেশন আছে, যেটা প্রয়াগরাজ থেকে একদম অযোধ্যা ধাম পর্যন্ত ট্রেন আসে, সেই স্টেশনের কাছে। স্টেশনের এই গেটটা এত সুন্দর, দূর থেকে দেখেই যেন মন্দির মন্দির লাগবে। এইটা হচ্ছে স্টেশনের একদম মাথাটা, আর স্টেশনটা আরেকটু প্রায় 1/2 কিলোমিটার ভেতরে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা। স্টেশনটা দেখুন কি সুন্দর না দেখতে, দূর থেকে দেখে মনে হবে যেন সত্যি এটা একটা কোনো মন্দির। এত সুন্দর, এত সুন্দর আদলে তৈরি করা হয়েছে এবং বেশ জাঁকজমক। তো ওখান থেকে এসে যেহেতু আশ্রম পেলাম না, তো একটা মোটামুটি আমাদের থাকার মতো একটা হোটেল নিয়ে নিলাম, যে রুম, যার রুম ভাড়া হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, এক রাতের জন্য 2000 টাকা দেওয়াই যায়। সকাল বেলা উঠে অযোধ্যা ধাম দর্শন, কারণ আমাদের আবার 10টা 10-এ ফেরার ট্রেন আছে। তো একদম ভোরবেলায় উঠে বেরিয়ে পড়েছি। রাস্তায় জনাকীর্ণ, মানে একেবারে চারিদিকে ঠিক ঠিক করছে লোক, মানে যারাই মহাকুম্ভে এসেছিল তারাই ওখান থেকে আবার অযোধ্যা ঘুরে যাচ্ছে, কিছু লোক কাশিও যাচ্ছে। তো আমরাও সবার সঙ্গে কদম সে কদম মিলায় যা বলে আমরাও হাঁটতে হাঁটতে এগোতে এগোতে শুরু করলাম। প্রথমে একটি বাচ্চা মেয়ে আমাদের কপালে জয় শ্রীরামের তিলক পরিয়ে দিল, আমরা সেই তিলক মাথায় নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে না, বিড়লাদের হচ্ছে ধর্মশালা। শুনেছি এটা নাকি অনলাইন বুক করা যায়, মানে ফোন করলেও নাকি বুক করা যায়, এবং এদের ওয়েবসাইটে গিয়ে এদের ফোন নাম্বার টাম্বার সব আছে। তো জানা থাকলো, পরের বার যদি কখনো আসি তাহলে আমরা ওটাই বুক করব। আর এই হচ্ছে আমাদের অযোধ্যা ধাম, শ্রীরামলালার মন্দির। এটি হচ্ছে তরুণ, কিন্তু মধ্যখানের রাস্তাটায় একটু ব্যারিকেড দিয়ে দিয়েছে, ফলে আমাদেরকে না একটু ঘুরে যেতে হবে। তো সেই আমরাও হাঁটছি, দেখি কত লম্বা লাইন, ঘুরে আবার ঠিক এই জায়গাটাতেই আসতে হবে। তো এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকেই। হাফ কিলোমিটারের মতো প্রায় এগিয়ে গিয়ে লাইনটা ঘুরে এসে একদম এই মন্দিরটার গেটের মুখে চলে এসেছি। আমরা যাচ্ছি এবং প্রত্যেকটা ওই লাইন মেনটেন করার জন্য ব্যারিকেড মতো করা আছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। এবং খুব সুন্দর ব্যবস্থা, মানে কেউ কাউকে টপকে যাওয়ার কোনো উপায় নেই। মানে একজনই খুব, মানে খুব যদি রোগা পাতলা হয় তাহলে হয়তো পাশাপাশি দুজন যেতে পারবে, নাহলে একজন একজন করেই যেতে পারবে। এখন যেহেতু মারাত্মক ভিড় হচ্ছে, তাই জন্য এখানে না বিধিনিষেধ গুলো বেশ শিথিল করে দিয়েছে। এপ্রিল মাসে আমাদের এক বন্ধু এসেছিল, তাকে ফোন ব্যাগ পত্র কিছুই নিয়ে ঢুকতে দেয়নি, কিন্তু আমাদের কিন্তু বেশ সুন্দর ফোন এবং ব্যাগ ট্যাগ যাদের আছে, ব্যাগের লাগেজ রুম আছে, সেখানে রেখে ঢুকতে দিচ্ছে। তো এটা একটা সেই পড়ে পাওয়া 14 আনার মতো।
ফোনটা আছে যখন, শ্রী রামলালার একটা ছবি তুলে নিয়ে যাবই যাব। তো সেই পণ নিয়ে এগোচ্ছি, আর এই এত মানুষ, ভাবুন তো কত মানুষের ভাবাবেগ, কত মানুষের আরাধ্য, 500 বছর ধরে যে দেবতাকে একটা ছোট্ট কুটরির মধ্যে পুজো করা হয়েছিল, আজকে তার ভব্য মন্দির আমি দেখতে যাচ্ছি। এটা যে কত বড় আমার কাছে একটা পাওনা একজন সনাতন হিসেবে, তা বলে বোঝানো যায় না। যাক, শেষ পর্যন্ত অযোধ্যায় আসতে পেরেছি। আর এটা হচ্ছে হনুমানগড়ি। এই হনুমানগড়িটাই হচ্ছে সেই মন্দির যেখানে রামলালাকে রাখা হয়েছিল এত বছর ধরে, এবং সেখানেই পুজো করা হতো। এখন যে মন্দির করা হয়েছে সেখানে নিয়ে চলে যাওয়া হয়েছে সেই ছোট্ট রামলালার মূর্তিকে, কিন্তু তার সঙ্গে মেন বড় মূর্তি যেটা তৈরি হয়েছে সেটাও হয়েছে। আর সবাই এই যে পাশাপাশি হাঁটছি, ভূভারতের নানা রকম জায়গায়, কেউ গুজরাট, কেউ রাজস্থান, কেউ হরিয়ানা, কেউ আমাদের উড়িষ্যা, কেউ ওয়েস্ট বেঙ্গল, চারিদিক থেকে আসছে। দক্ষিণ ভারতীয় লোকজন খুব কম দেখলাম, উত্তর ভারতীয় বা পূর্ব ভারতীয় লোকজন বা পশ্চিম ভারতীয় লোকজনই বেশি। ফলে কে কার যে কি ভাষা, মানে পাশাপাশি যাচ্ছি, নানা রকম ভাষা শুনছি, মানে এইভাবে চলতে চলতে হয়তো ভারতবর্ষের সব ভাষায় শিখে যাবো এমন একটা ব্যাপার। আর ওই দেখুন সামনে হচ্ছে, যত এগোচ্ছি তত মনের ভেতরটা কেমন ধুক ধুক করছে যে সেই ভব্য আমাদের মন্দির আর সেই দেবতা, এর জন্য কত মানুষ প্রাণ দিয়েছে। মন্দিরের একদম মেন দরজাটার সামনে চলে এসেছি, একটা প্রণাম ঢুকে পড়লাম। এখনো কাজ হচ্ছে, প্রায় আরো 2 বছর লেগে যাবে পুরো মন্দিরটা চারিদিকে সম্পূর্ণ শেষ করতে। কিন্তু কি নিপুণ আর কি সুন্দর কাজ পাথরের, খালি একবার দেখুন, চোখ জুড়িয়ে যাবে। আমি জানি না ক্যামেরায় কতটা ধরতে পেরেছি বা পারিনি, কিন্তু খালি চোখে না নয়নবিরাম, মানে তাকিয়েই থাকি, মনে হচ্ছে দেখতেই থাকি। আর ওই যে দূরে আমাদের রামলালার মন্দির, চলুন এগিয়ে দেখেই নি, আর একটা প্রণাম করে নি। একদম মন্দিরের গর্ভগৃহে এগিয়ে যাচ্ছি, আর ওই উপরে জায়ান্ট স্ক্রিনে রামলালার মূর্তিটাকে দেখা যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে রামলালাকে। জুম করে একটু নেওয়ার চেষ্টা করব, জানি না কতটা নিতে পারবো। তবে শুনছি সামনের দিকে নাকি একদমই তুলতে দিচ্ছে না, ওখানে কিছু পুলিশ প্রহরী আছে, তারা কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ করছে না, ওইখানটা দাঁড়িয়ে কোনো ছবি তুলতে দেবে না। তাই দেখি যতটুকু তোলা যায়। উপরের কারুকাজগুলো দেখুন কি অসম্ভব সুন্দর। আর বলতেই হয় এখানে এসে বুক ফুলিয়ে জয় শ্রীরাম, সেই জয় শ্রীরাম নারা লাগাতে লাগাতেই এগিয়ে চলেছে। আর ওই যে দূরে রামলালা, আরাধ্য দেবতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মন্দিরের ভেতরে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, মোটামুটি ওখানে মানে পরপর লাইন আছে, লাইন দিয়ে দর্শন করে একেবারে সিধা বাইরে এসো। বাইরে এসে না
একেবারে বেরিয়ে যেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যদি আবার একবার সম্ভব হয় তাহলে একবার ভেতরে ঢুকবো। আর এই যে দেখুন, এখনো না খালি মন্দিরটুকুই হয়েছে এবং মন্দিরের উপরে কিছুদিন আগে শুনছিলাম জল পড়ছে, তাই জন্য উপরটুকুও কাজ হচ্ছে। আর চারিপাশটা এখনো কিন্তু যা কাজ বাকি আছে দেখলাম, তা মোটামুটি বছর ১.৫ তো অবশ্যই, তার থেকে বেশিও লাগতে পারে। তো সেই মন্দির থেকে বেরিয়ে আবার একবার প্ল্যান করছিলাম যে ভেতরে ঢুকবো, কিন্তু এমনই এদের এই লাইনের গেরো, সেখান থেকে একবার ঢুকে গেলে বেরিয়ে যদি যাও তাহলে একেবারে বেরিয়েই যেতে হবে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম, একেবারে আমাদের সব দাঁড়িয়ে আছে, এই যে বাহার জানে ওয়ালি রাস্তা, তো এখান দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। দর্শন করে বেরিয়ে একদম সময় ছিল না, দৌড়াতে দৌড়াতে এসে কোনো রকমে হোটেল থেকে চেক আউটটা করে একটা টিকিট কেটে একদম প্ল্যাটফর্মের মধ্যে। ট্রেন দাঁড়িয়েই আছে, আবার সিটটাও দখল করতে হবে, অনেকটা যেতে হবে। তো প্রতাপগড় পর্যন্ত যাব, সেখান থেকে আবার একটা ট্রেন ধরে পাটনা, পাটনাতে নাইট স্টে, সেখান থেকে আবার তারপরের দিন জনশতাব্দী ধরে হাওড়ায়। কি সুন্দর বিস্তৃতি দেখুন, সবুজে সবুজ। ইউপিতে না দেখলাম ভালো চাষ হয়। আপনাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ারের আশায় থাকি। আপনারা লাইক কমেন্ট করলে বুঝতে পারি যে আপনাদের আমার ব্লগ ভালো লাগে। আর এইগুলো দেখছেন না, এগুলো সব আমলকি বন। মানে আমি এই প্রথম দেখলাম এরকম সারি সারি আমলকি গাছ আর আমলকি বন। তা সেই আমলকি বন দেখতে দেখতে বাড়ির পথে চললাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।